মধ্যে আছে? খুব ভালো অবস্থায় আছে তো? কারণ মাছকে ইনজেকশনের মাধ্যমে বড় করা হচ্ছে খুব ফাস্ট। মুরগিকে ইনজেকশন দিয়ে কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি করে বড় করে দেওয়া হচ্ছে। তার কারণ নাহলে বিজনেস চলবে কি করে? কিছু করার নেই। সবজিকে পেস্টিসাইড ইউজ করা হচ্ছে। সবজিকে খুব তাড়াতাড়ি বড় করার জন্য যাতে মার্কেটে খুব বহুল পরিমাণে যাতে তারা সাপ্লাই দিতে পারে তার জন্য কি করছে? ইনজেকশন পুশ করছে। তার মানে আমরা খুব ভালো, ভালো খাদ্য খাবার খাচ্ছি। কি তাই তো? রাইট। আমরা খুব ভালো, ভালো খাদ্য খাবার খাচ্ছি। ও তার সাথে আবার কি যোগ হয়েছে? তার সাথে যোগ হয়েছে ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন, এয়ার পলিউশন। আচ্ছা, এগুলো কি হচ্ছে কি হচ্ছে না? ওয়াটার পলিউশন তো হবে। কারণ চারদিকে কলকারখানার যে ধুন্ধুমার কাণ্ড লেগেছে সবদিকে, সেখানকার জল পাস হবে কোথা দিয়ে? সব তো গিয়ে পড়ছে নদী, সব তো নদী নালাতে গিয়ে পড়ছে, সাগরে গিয়ে পড়ছে। কত তেল তোলা হচ্ছে সাগর থেকে, তার থেকে ওয়াটারের পলিউশন হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে বেড়ে চলেছে। আওয়াজের পলিউশন হচ্ছে প্রচন্ড পরিমাণে চারিদিকে আওয়াজের জন্য মারাত্মক পলিউশন হচ্ছে। তারপরে যে কলকারখানার ধোঁয়া, সেই ধোঁয়াগুলো থেকে কি হচ্ছে? আস্তে, আস্তে এয়ার পলিউশনের মাত্রা বেড়ে যাচ্ছে। আর আমরা এখন হচ্ছি অত্যন্ত শিক্ষিত সম্প্রদায় যারা এখনো পর্যন্ত বসে আছি কিসের জন্য? না ফ্ল্যাট তৈরি করব, ফ্ল্যাটে থাকবো, তার জন্য গাছপালা সমস্ত কিছু কেটে ফেলতে হবে। আর যেটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে ফ্ল্যাটে থাকতে হবে। একটা ফ্যামিলি মানে ওই যেটাকে ৩ জন একসাথে থাকবো, খুব ভালো থাকবো, সুস্থ থাকবো, এরকম একটা মন মানসিকতা নিয়ে চলে যাচ্ছি ফ্ল্যাটে। তাই তো? খুব ভালো কথা। তারপরে দেখি আর কি আছে? ফুডের নিউট্রিশনের পরিমাণ কমে যাওয়ার কারণটা কি? একটা খুব নরমাল কারণ। বলছে প্রচুর মাত্রায় একটা সমীক্ষায় দেখা গেছে চাষের জমিতে প্রচুর মাত্রায় পেস্টিসাইড ইউজ করা হচ্ছে। সেই পেস্টিসাইড ইউজের ফলে কি হচ্ছে? মাটির যে ক্ষমতা, সেই ক্ষমতা আস্তে, আস্তে কমে যাচ্ছে। মাটিতে প্রচুর মাত্রায় জিঙ্ক থাকে, বোরন থাকে, আয়রন থাকে, ম্যাঙ্গানিজ থাকে, কপার থাকে, যেগুলো সবজি উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে। সেই প্রত্যেকটা জিনিসের পরিমাণ আস্তে, আস্তে কমতে থাকছে। আচ্ছা, জিঙ্ক কম জিঙ্ক যদি কমে যায় তাহলে কি হতে পারে? সত্যি কথা বলতে কি এতটা নলেজও আমরা রাখি না। আমরা যেমন ভাবে চলছে তেমন ভাবে চলতে অভ্যস্ত হয়ে পড়েছি। না, যদি একটা জিঙ্ক কম থাকে, যদি মাটিতে জিঙ্কের সাপ্লাই ঠিক করে না থাকে, তাহলে একদম সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে আমাদের হেলথের যে গ্রোথ সেটা ঠিকঠাক মতো করে হতে পারে না। প্রোটিনের সাপ্লাই কমে যায়, কার্বোহাইড্রেটের সাপ্লাই কমে যায়। এই সমস্ত কিছু কমে যায়। তার ফলে কি হয়? যে নিউট্রিয়েন্ট গুলো যে ফরমেশন হয় শরীরে গিয়ে, সেই ফরমেশনটা ঠিক করে হতে পারে না। আমরা আস্তে, আস্তে অসুস্থতার দিকে চলে যেতে থাকি। ইমিউন সিস্টেমটাকে ড্যামেজ করে দেয় প্রত্যেকটা মুহূর্তে। আমাদের যে আই হেলথ আছে, সেই আই হেলথটা নড়বড়ে হয়ে যায়। যার কারণে এখন ছোট, ছোট বাচ্চাদের চোখে চশমা উঠে গেছে। মেটাবলিজমের রেট কমে যায়। স্কিন হেলথ পুয়ার হয়ে যায়। এগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের শরীরে হতে থাকে। বোরন কমে গেলে কি হয়? বেশি কিছু হয় না। জাস্ট বোন হেলথ আর ডিস্টার্ব জোনে চলে যায়। ভিটামিন ডি এর অভাব শরীরে আসে আর সেই সময়তে কি হয়? বোন হেলথ ডিস্টার্ব জোনে চলে যায়। হরমোনের ইরেগুলারেশন তৈরি হয়। আর যখনই ইরেগুলার হয়ে যায় হরমোন, তখনই কি হয়? নানা রকম সমস্যা তৈরি হয় শরীরের মধ্যে। সবথেকে বড় কথা, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের গাইনোলজিক্যাল নানা রকম প্রবলেম খুব মারাত্মক আকার ধারণ করেছে এবং প্রত্যেকটা মুহূর্তে এটা কিন্তু আমাদেরকে বিপদের পথে নিয়ে যাচ্ছে। ব্রেন ফাংশনকে ডিস্টার্ব জোনে নিয়ে চলে যায়। একবার ভাবতে পারছেন যে এই সামান্য, সামান্য ওয়ার্ড গুলো আমাদের শরীরে কতটা ক্ষতি করছে প্রত্যেকটা মুহূর্তে? বোরনটা বেসিক্যালি আমাদের শরীরে গিয়ে অ্যান্টি ইনফ্লেমেটরি একটা এফেক্ট তৈরি করে, একটা অ্যান্টি ক্যান্সারাস এফেক্ট তৈরি করে, যেগুলো কিন্তু আর করতে পারছে না। তাহলে একবার ভেবে দেখুন আজকে আমরা কোন বিপদের মধ্যে রয়েছি। নামগুলো হয়তো খুব ছোট, ছোট, কিন্তু এর কার্যকারিতা কিন্তু অনেক বেশি। ম্যাঙ্গানিজ যদি না থাকছে তাহলে আমাদের মেটাবলিজম রেট ঠিকঠাক মতো থাকে না। আমাদের বোন হেলথ ডিস্টার্ব জোনে চলে যায়। আমাদের ব্লাডে যে প্লেটলেট পড়ে যাচ্ছে, হিমোগ্লোবিনের মাত্রা প্রত্যেকটা মুহূর্তে কমে যাচ্ছে ডিউ টু দ্যাট রিজন। কিন্তু আমরা এখনো সচেতন কি হয়েছি বা হতে পারছি? নার্ভ ফাংশনকে ডিস্টার্ব জোনে নিয়ে চলে যাচ্ছে।
একবার ভাবতে পারছেন যে আমরা কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছি, আর এই সমস্ত ঘটনাগুলো যদি ঘটছে আমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে, এই শুধুমাত্র সয়েলের মধ্যে যে কার্যকারিতা থাকার উচিত সেগুলোর পরিমাণ আস্তে আস্তে, যে জিনিসগুলো থাকা উচিত সেগুলো কমে যাচ্ছে বলেই আজকে এই সিচুয়েশন তৈরি হয়ে গেছে। ভয় লাগছে একটু একটু? আয়রন কি কাজে লাগে আমাদের শরীরে? আমাদের শরীরে আয়রন অক্সিজেনের যে মানে কার্যকারিতা সেটাকে ধরে রাখতে সাহায্য করে, শরীরে অক্সিজেন ট্রান্সপোর্টের কাজ করে, আমাদের মাসলস ফাংশন গুলোকে ঠিক রাখতে সাহায্য করে, প্রচুর মাত্রায় এনজাইমের প্রোডাকশন দেয়, হরমোন ঠিক রাখতে সাহায্য করে, প্লাস তার সাথে কি করে সেটা হচ্ছে আমাদের শরীরে যে ব্লাডের প্লেটলেট যেটা ঠিকঠাক যেটা যতটা থাকা উচিত সেটাকে ঠিক রাখতে সাহায্য করে, আমাদের সেলের ডেভেলপমেন্টে সাহায্য করে। এই সমস্ত গুলো কিন্তু একটাই ডিপেন্ড করছে সেই মাটির উপরে, আর সেই মাটি আজকে কিন্তু আমাদের কাছে কি পরিস্থিতিতে আছে সেটা আমরা খুব ভালো করে জানি। আর তারপরে অতিরিক্ত পরিমাণে গাছ কাটার পরে গাছ কাটার ফলে কি হচ্ছে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা প্রত্যেকটা মুহূর্তে বেড়ে চলেছে, আর যদি কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে চলে তাহলে আমরা কি পাচ্ছি সেটা আমরা খুব ভালো করেই জানি। 70 বছর ধরে একটা সমীক্ষায় দেখা গেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়ামের লেভেল গুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ভেজিটেবলসে কোথায় থাকা উচিত আর সেগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আস্তে আস্তে মাইনাসের থেকেও কত ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে সেটা আপনারা দেখে নিন। যদি মনে করছেন যে এটা আরেকবার ট্যালি করে দেখে নেবেন তো দেখে নিতে পারেন, হয়তো এখন আরো ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে। তারপরে হায়দ্রাবাদের এক পরীক্ষায় দেখা গেছে যে আস্তে আস্তে খাবারের মধ্যে হুইট অর্থাৎ ময়দা, খাবারের সেই ময়দার মধ্যে, ব্যানানার মধ্যে যে পরিমাণ যা যা থাকা উচিত, কার্বোহাইড্রেটের পরিমাণ যেটা থাকা উচিত, প্রোটিনের পরিমাণ যেটা থাকা উচিত, কোনোটাই কিন্তু এখন আর সেইভাবে পাওয়া যাচ্ছে না। একটু করে ভয় লাগছে? লিখবেন ওখানে, যদি ভয় লাগে তাহলে লিখবেন যে হ্যাঁ, আর যদি না লাগে তাহলে বেশি কিছু না, যেমন আছেন তেমনই থেকে যাবেন। এবার আপনি আপনার বর্তমান পরিস্থিতির সাথে ঠিক আছেন কিনা সেটা তো আপনিই বলতে পারবেন যে আপনি কতটা ঠিক আছেন, আপনি কতটা কি আছেন। এর ফলে কি হচ্ছে একটু সেইগুলোই দেখাচ্ছি। কার্ডিওভাস্কুলার সিস্টেম ড্যামেজ অবস্থায় আজকে, ছোট ছোট বাচ্চাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, খুব ছোট ছোট বাচ্চাদের, যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। হার্ট অ্যাটাক মানে আমরা জানতাম যে আফটার 60, 65, 70 এজে হার্ট অ্যাটাক ইজ ওকে, বাট নাও এডেজ এটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা খুব ভালো করে জানি। ডায়াবেটিস, মাই গড, তার কথা তো আর মানে কি বলবো আর কি বলবো না। মা ডায়াবেটিসের ভুক্তভোগী, সন্তান জন্ম নিচ্ছে ওই অবস্থাতেই, বাহ, দারুণ ব্যাপার। গাইনোলজিক্যাল প্রবলেম তো আছেই, লিভার প্রবলেম, মানে যখন যখন এই সমস্ত প্রবলেম গুলো দেখি বা যখন বলি তখন না নিজেরই একটা অসম্ভব ভয় করতে শুরু করে। আমি জানি না আপনাদের কি হয়। আর্থ্রাইটিস এর প্রবলেম, আস্তে আস্তে হাতের গুলো বেঁকে যাচ্ছে, পা বেঁকে যাচ্ছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সেটাও কিন্তু কোনো বয়সের কোনো ধার যাচ্ছে না। আর্থারাইটিস, ওবেসিটি, আর ওবেসিটির কথা তো নয় নাই বললাম, কারণ যা পরিস্থিতি এখন, ওবেসিটিতে মানুষ এত পরিমাণে ভুগছে যে কিভাবে সে সেটাকে কন্ট্রোল করবে অ্যাকচুয়ালি তো তার জানা নেই। হাইপার টেনশন, প্রেশার হাই, কি তাই না, ডিপ্রেশন, আগে আমরা ছোটবেলায় এই সমস্ত কথাগুলোর সাথে একেবারেই পরিচিত ছিলাম না। কি ওবেসিটি, কি হাইপার টেনশন, কি আর্থারাইটিস, কি ডায়াবেটিস, কি ক্যান্সার, আমরা পরিচিত ছিলাম না। আর এখন এটা একটা ছোট বাচ্চা পর্যন্ত পরিচিত হয়ে গেছে, সে পর্যন্ত ভয় পাচ্ছে যে এটা থেকে খারাপ কিছু হবে না তো। রয়েছে স্কিন প্রবলেম, স্কিন ডিজিজ, মারাত্মক মারাত্মক স্কিন ডিজিজ। আপনারা যেটা দেখছেন হয়তো এটা ছবি দেখাচ্ছি, বাট এটাও কিন্তু কোনো একটা বাস্তব চিত্রকে ছবিতে তুলে নিয়ে দেখানো হচ্ছে। তাহলে এরপর কি করব, খুব চিন্তায় আছি। এরপর কি করব, কেন সলিউশন তো আছে, আছে না? ইয়েস, we have a solution: long term excessive medicine intake and their side effects. Now happy?
কোনো প্রবলেম বনামি? একটা ভ্যাকসিন, অ্যান্টি করোনা ভ্যাকসিন নিয়েছিলাম না আমরা? সবাই খুব ভালো আছি তো? একদম আমি 100% শিওর যে সকলের শরীরে সেই ভ্যাকসিন গিয়ে দারুণভাবে কাজ করেছে এবং সবাই আমরা সুস্থ আছি। কি আছি তো? ঠিক। যেটা ভাবছেন আপনি সেটাই। সলিউশন কি আছে? সলিউশন একটাই আছে, সেটা হচ্ছে এক্সাক্ট ওয়েতে যদি ডিটক্সিফিকেশন হতে পারে আর প্রপার নিউট্রিয়েন্টস এর সাপ্লাই যদি আমার বডিকে দেওয়া যেতে পারে, তাহলেই একমাত্র আমি এই প্রবলেমের বাইরে বেরোতে পারি। ডিটক্সিফিকেশন তার অর্থ যে বিষ প্রত্যেক মুহূর্তে আমি ইনটেক করছি, কারণ আমি এগুলোকে আটকাতে পারবো না। বেসিক্যালি আমি এগুলোকে আটকাতে পারবো না। আর যদি আমি এগুলোকে না আটকাতে পারি, তাহলে আমার শরীরের বাইরে তো এগুলো বেরোনোর প্রয়োজন আছে। যদি না বেরোয় তাহলে তো আমি অসুস্থ হবে, এটা খুব স্বাভাবিক। প্রপার নিউট্রিশন নিতে হবে, আর শরীর থেকে যে সমস্ত নোংরাগুলো শরীরের মধ্যে আমরা ইনটেক করছি সেগুলোকে এক্সাক্ট ওয়েতে বাইরে বার করতে হবে, ব্যাস এইটুকুই। তার জন্য কি করতে হবে? তাই জন্য এই যে চলে আসছে ওয়াই নিউট্রিয়েন্টস। কেন নিউট্রিয়েন্টস এর প্রয়োজন? একটা গুড নিউট্রিশন ইকুয়ালস টু একটা গুড হেলথ, এই একটা গুড হেলদি ডায়েট। আর তার থেকে কি আছে? একটা হেলদি ডায়েট থেকে আছে একটা খুব সুন্দর হেলথ, একটা স্বাস্থ্য, রাইট? এবার বলছে এগুলোর জন্য কি লাগবে আমাদের? নিউট্রিশন সমৃদ্ধ খাদ্য খাবার খেতে লাগবে। এবার নিউট্রিশন সমৃদ্ধ খাদ্য খাবার আমি কোথায় পাবো? সেটাও তো একটা বড় কথা। তাহলে এক্ষেত্রে বলতে গেলে একটা কথা আবার সবার মনে আসে যে অ্যাকচুয়ালি নিউট্রিশনটা কি? নিউট্রিশনটা কিছুই না। নিউট্রিশন হচ্ছে আমাদের শরীরে, হিউম্যান বডিতে এসেনশিয়াল কিছু নিউট্রিয়েন্টস প্রোভাইড করে, কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস প্রোভাইড করে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস। এগুলো আমাদের শরীরকে প্রোভাইড করে প্রপার নিউট্রিশন। এবার এইগুলো যখন আমার শরীরে প্রোভাইড হবে, তখন আমার কি হবে? আমার ফিজিক্যাল গ্রোথ হবে, ঠিক ঠিক করে ফিজিক্যাল গ্রোথ হবে। আমার ফিজিক্যাল গ্রোথে যদি কোনো রকম প্রবলেম থাকে, তাহলে সেই প্রবলেম গুলো খুব সুন্দর করে রিপেয়ার হবে। আমার বডি ফাংশন গুলো ঠিক ঠিক করে মেনটেইন হবে। আমার ইমিউন সিস্টেম ঠিকঠাক ঠিক জায়গায় থাকবে। আর আমি যে কোনো রকম ক্রনিক ডিজিজ কে প্রিভেন্ট করতে পারবো। আমার বডি যে কোনো রকম ক্রনিক ডিজিজ কে প্রিভেন্ট করতে পারবে, দ্যাটস ইট। আর এর মাধ্যমে কি হবে? ওভারঅল আমি এনার্জি কালেক্ট করতে পারবো, আমার ঠিক ঠিক মতো বডি গ্রোথ হবে, আমার বডি ফাংশন ঠিকঠাক হয়ে যাবে, ব্যাস। ইমিউন সিস্টেম বুস্ট আপ হবে, দ্যাটস ইট। কিন্তু যেহেতু আমরা খাদ্য খাবার থেকে এগুলোকে পাচ্ছি না, সেই ক্ষেত্রে তখন আমাদেরকে কি করতে হচ্ছে? একটা গুড সাপ্লিমেন্টের উপরে ডিপেন্ড করতে হচ্ছে, যেটা আমাকে এই সকল প্রবলেমের হাত থেকে আস্তে আস্তে একটা ঠিকঠাক লাইফস্টাইল দিতে সাহায্য করতে পারে। তার জন্য কি করতে হবে? সর্বপ্রথম যেটা করতে হবে, সারাদিনে ঠিকঠাক করে খাবার গ্রহণ করতে হবে, যার মধ্যে প্রপার নিউট্রিয়েন্টস রয়েছে, নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। তার সাথে কিছু লাগবে এই 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 নিউট্রিশনের ডেফিসিয়েন্সির জন্য যে যে সাপ্লিমেন্ট গুলো দেওয়া যেতে পারে শরীরকে, সেগুলো দিতে হবে, কারণ এটাই একমাত্র পারে আমার সেই ডেফিসিয়েন্সি গুলোকে ঠিক করতে। আর তার সাথে একটা এক্সারসাইজ, রুটিনে একটা এক্সারসাইজ রাখতে হবে, যেটা আমাকে ফিট রাখতে সাহায্য করবে। কারণ আমাদের বডি কি চায়? আমাদের বডি চায় বেসিক্যালি এই প্রপার নিউট্রিয়েন্টস এর সাপ্লাই চায়, আর কিছুই না। প্রপার প্রপার কার্বোহাইড্রেটে, ফ্যাট, প্রোটিন, ভাইটামিনস, এগুলো সাপ্লাই চাই, দ্যাটস ইট। প্রচুর পরিমাণে ফাইবার চাই। তো সেগুলোকে কিভাবে ফুলফিল করতে পারবো? সেগুলো কি আমাদের জানা আছে? এখনো আমরা এক্স্যাক্টলি জেনে উঠতে পারিনি যে এই প্রত্যেকটা জিনিস কিভাবে আমাদের শরীরকে পারফেক্ট ওয়েতে নিয়ে যেতে পারে। তো চলুন, সবটা আমি এখানে আর বলবো না। আমি অবভিয়াসলি আমার স্যারকে আবার হ্যান্ড ওভার করবো, যে স্যার আপনি বলুন, আপনি এর পরে কি জানতে চাইছেন স্যার? আহ খুব
সুন্দর হলো। আমরা মোটামুটি একটা জিনিস যেটা আমরা ক্যাপশনে দিয়েছিলাম, যে মানুষ কেন দ্রুত অসুস্থ হচ্ছে, ক্রমাগত এত অসুস্থ হচ্ছে কেন। তাহলে আমরা কি দেখলাম? আলটিমেটলি আমরা যে খাবারগুলো খাচ্ছি, সেই খাবার থেকে যে নিউট্রিয়েন্টস গুলো আমাদের পাওয়ার কথা ছিল সেগুলো আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ মাটি নষ্ট হয়ে গেছে। আর মাটি যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে ফসল পাবে কি করে? আর ফসলের কাছে যদি না থাকে, তাহলে আমি পাবো কি করে? তার সাথে প্রচুর পরিমাণে টক্সিন ঢুকছে, আমাদের লাইফস্টাইল আমরা নষ্ট করে ফেলেছি। তাহলে এইগুলো সব একসাথে মিলেমিশে কি হয়েছে, আমি ক্রমাগত আরো অসুস্থ হয়ে পড়ছি। তাহলে যদি একদম শেষের স্লাইডে আমরা কি দেখলাম, যদি আমাদের সুস্থ হতে হয়, ভালো থাকতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে খাবার খেতে হবে, খাবারের ভেতরে যতটুকু নিউট্রিশনাল ভ্যালু রয়েছে সেটাকে ইন্ট্যাক্ট রাখতে হবে। খাবারের ভেতর যতটা নিউট্রিশনাল ভ্যালু রয়েছে ওটাকে ইন্ট্যাক্ট রাখতে হবে। যে ডেফিসিয়েন্সি তৈরি হলো সেই ঘাটতিটাকে সাপ্লিমেন্টারি ওয়েতে পূরণ করতে হবে। ঠিক ঠিক করে এক্সারসাইজ করতে হবে, একটু জল খেতে হবে, একটু ঘুমাতে হবে ঠিক করে, আর দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। যদি আমরা এইগুলোকে ঠিকঠাক মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু আবার সুস্থতার রাস্তায় ফিরে আসতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা একটা সাবজেক্ট নিয়ে খুব সুন্দর করে আলোচনা করলাম, কিন্তু আলটিমেটলি তো দিনের শেষে সেই সাপ্লিমেন্টারি ফুডের কথাই তো আমরা বললাম না। যদি সাপ্লিমেন্টারি ফুডের কথা বললাম, আর যারা নতুন রয়েছে তাদের জন্য জানিয়ে রাখি, দ্য বেস্ট সাপ্লিমেন্টারি ফুডস যারা সাপ্লাই করছেন, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। তো আজকে আমরা কিছু টেস্টিমনি থেকে শুনে নেব যে তারা কেন এসেছিলেন এবং তারা এখানটাতে আসার পর কিভাবে উপকৃত হয়েছিলেন। তো অন স্ক্রিন এখন আমি দেখতে পাচ্ছি মিসেস হালিমা খাতুন মন্ডলকে, শেলি ম্যাডামকে। তো আমি একটু ওনার থেকে জানতে চাইবো আপনার ফরএভারে আসাটা কেন, কি কারণে ফরএভারে এসেছিলেন, এবং আসার পরে আপনি এখন কেমন আছেন বা আপনার পরিবার কেমন আছে। গুড ইভিনিং, আমি হালিমা মন্ডল। এই সিস্টেমে এসেছিলাম শুধুমাত্র আমার বেবির জন্য, কারণ আমার বাচ্চা কথায় কথায় খুব অসুস্থ হয়ে যেত। তার একটা সমস্যা ছিল ঠান্ডার প্রবণতা। মাসে একবার দুবার ও হতোই। ফিভারের একটা প্রবলেম ছিল। তো যখন ওকে ডাক্তার নেবুলাইজ দিত বা দিত, এটা আমার খুব যন্ত্রণাদায়ক মনে হতো আমার একটা সময়। মানে আমি এটা নিয়ে খুব কষ্ট পেতাম। বাচ্চা যতটা কষ্ট পেত তার থেকে বেশি পেতাম আমি। কিন্তু অনেক ডাক্তার দেখানোর পরেও আমার কাছে কোনো সলিউশন ছিল না। প্রতি পদে আমি যখন এটা নিয়ে প্রবলেম ফেস করছি, তখন আমার আপলাইন মিস্টার আশুতোষ হালদার একদিন বলেছিলেন, "না, আমার কাছে একটা মধু আছে, আপনি ইউজ করতে পারেন।" তো উনার কথা এক কথায় বিশ্বাস করতে আমি পারিনি। তো আমি বলেছিলাম, "এই মধুটা কেন খাওয়াবো? আমার কাছে তো প্রচুর মধু রয়েছে। আপনি মার্কেটে যেসব মধুগুলো আছে সেগুলো তো আমি ইউজ করছি অলরেডি। তাহলে আমি আপনার মধুটা কেন নেব?" তো উনি বলেছিলেন, "খাইয়ে দেখুন।" তো আমি বললাম, "বিশ্বাস কেন করব?" তো উনি আমার বাড়িতে ৫ মিনিটের মধ্যে যে মধুটা পিওর, এটার একটা ডেমো উনি আমাকে মানে প্রুভ করেছিলেন। পিওর হানি কখনো জমাট বাঁধে না। যদি বাঁধতো তাহলে বি আ মানে কি বলবো, মৌমাছির বাচ্চা সেই মধু খেতে পারত না। তো উনি আমাকে ডিপ ফ্রিজে ঢোকাতে বলেন। ১০ মিনিট পরে মধুটা বার করে আনতে বলেন। কিন্তু সত্যি, সত্যি কথা বলতে, বলতে ৪৫ মিনিট যখন হয়ে গেছে, তখন মধুর দেখি সেই একই অবস্থা আছে, শুধুমাত্র টেম্পারেচারটা লস হয়েছে। আর বাকি যে মধুগুলো ছিল সেগুলো কোনটা ডালডা, কোনটা তার একটা ফ্লেভার চেঞ্জ হয়েছে। মানে ফিগার চেঞ্জ হয়েছেই। তখন আমি অবাক হয়ে গেছিলাম আর উনাকে প্রশ্ন করেছিলাম যে, "এটা কেন হলো?" তো উনি ওই কথাটাই বলেছিলেন। উনার কথা বিশ্বাস করে আমার বাচ্চাকে খাওয়াতে শুরু করি। সত্যি, সত্যি আমি ৩ মাসের মধ্যে আমার বাচ্চাকে নিয়ে আর ডাক্তারের কাছে যেতে হয়নি। যখন পরীক্ষা করি তখন আমার বাচ্চা সুস্থ, ডাক্তার বলে দেন। তো আজকে আমার বাচ্চার বয়স ১৪ বছর। তখন ওর বয়স ছিল ৪ বছর। এই ১০ বছরের ভিতরে আমার বাচ্চা খুব বড় ধরনের সমস্যা আর আসেনি। এটা থেকে ১। আর মধু নিয়ে চর্চা করতে শুরু করি। যে বললেন আমার বাচ্চা সুস্থ হয়ে গেল, যেটা মেডিসিন পাচ্ছিল না, সেটা কি করে হলো? তো মধু পড়তে গিয়ে দেখলাম যে মধু আর মৌমাছি পালনে স্পেনরা সবচেয়ে বেশি দক্ষ। তো স্পেনের হাই হিলে আমি যে মধুটা ইউজ আচ্ছা, আমি করছি। একটু ইন্টারাপ্ট করবো একটু। সেটা হচ্ছে মধুটা কি এখনো আপনার বাড়িতে রেগুলার ইউজ হয়? ইয়েস স্যার। আচ্ছা। সকাল থেকে রাত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই মধু আমার মতে ইউজ হয়। আমি সেটা কি ওটাকে মধু?
সেটা কি খালি আপনার বাচ্চা ইউজ করে না আপনারাও ইউজ করেন? না, না, না স্যার, আমরা ফুল ফ্যামিলি, ঠিক, ফুল মানে ফ্যামিলি। শুরু হয়েছিল আপনার বাচ্চাকে দিয়ে, এখন আপনারা পুরো পরিবারেই সেই মধুটাকে ইউজ করেন। একদম স্যার। ঠিক, ঠিক। এটা এটা তো আছেই স্যার, মধুর ভিতরে যে গুণাগুণগুলো রয়েছে সেগুলোতে আমি বেশি মুগ্ধ হয়ে গেছিলাম। তারপরে আমি এই মধুটা আর ছাড়তে পারিনি। আর সত্যি, সত্যি একে সুপার ফুড বলা হচ্ছে ঠিকই। মানে কি বলবো, সেটা সুপার শুধু আমার কাছে নয়, আমার ফুল ফ্যামিলি এবং আমার যারা রিলেটিভ রয়েছে, যাদেরকে একবার ইউজ করেছি তারা এর ফ্যান হয়ে গেছে। যাক, আমি শেলী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ দেব। খালি একটা জিনিস বলবো বন্ধু, আমাদের জানার বাইরেও না অনেক পৃথিবী রয়েছে। আমরা ভাবি যেটা আমরা জানি সেখানটাই বুঝি শেষ। না বন্ধু, এমন নয়। আমাদের জানার বাইরেও অনেক পৃথিবী রয়েছে, অনেক নলেজ রয়েছে। আমরা একটা যে ধারণা নিয়ে ছোট থেকে বড় হই সেই ধারণাটাকে লালিত পালিত করি প্রত্যেকটা মুহূর্তে এবং সেখানেই থাকতে চাই। কিন্তু যদি উনি ইউজ করলেন, একবার বিশ্বাস করেছেন, হ্যাঁ বিশ্বাস করার আগে ওনার তো ডেফিনেটলি পুরনো যে ধ্যান ধারণা ছিল সেগুলো ওনাকে বিশ্বাস করতে বাধা দিচ্ছিল। তো আলটিমেটলি যখন বিশ্বাস করে উনি যখন ব্যবহার করলেন, আজ কিন্তু 10 বছর ধরে কেবলমাত্র ওনার পরিবারেই ব্যবহার হয় না, উনি কিন্তু প্রচুর মানুষকেও কিন্তু এই মধুটাকে রেকমেন্ড করেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা যেটা প্র্যাকটিক্যাল যেটা সেটা বলার জন্য। তো আমি জানতে চাইবো এখানে আর কেউ কি রয়েছেন যিনি প্রোডাক্ট রেগুলার ইউজ করছেন এবং খুব সুন্দর করে তার যে এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করতে পারবেন? যদি এমন কেউ থাকে একটু আপনি হ্যান্ড রেজ করবেন। হ্যালো? যদি এমন কেউ থাকেন। হ্যাঁ, হ্যাঁ, শর্মিষ্ঠা সাহা ম্যাডাম বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। সবার প্রথমে সবাইকে গুড ইভিনিং। তো আমি 2 মাস ধরে আমি এইটা আর কি ফরএভারটা মানে ইউজ করছি প্রোডাক্ট গুলো। তার আগে আমার বোন নিয়েছিল, তো বোনের হচ্ছে 12 বছর আগের থেকে ওর একটা অ্যালার্জির প্রবলেম ছিল। তো সেই অ্যালার্জিটা কিন্তু প্রথম 2 মাস ও কোনো রেজাল্ট পাইনি, তারপর থেকে কিন্তু ও রেজাল্টটা পেয়েছে। তো ওটাকে রায়পুর ছত্তিশগড়। তো সেখান থেকে একটা আমার বিশ্বাস জন্মায় যে আমার বোনের 12 বছর ধরে এত ডাক্তার দেখিয়েও কমছিল না, ও কোনোদিন চিরুনি ছাড়া ঘুমায়নি রাত্রে। সারাক্ষণ ওর চুলকাতো, ভীষণ অ্যালার্জির সমস্যা ছিল, র্যাশ হতো। তো সেখান থেকে কিন্তু ও একটা উপকার পেয়েছে। ওর 3 মাস কন্টিনিউ হয়ে গেছে, তো খুব ভালো রেজাল্ট। তারপর আমার একটু বিশ্বাস হলো, আমার অনেক কিছু সমস্যা আছে, তার মধ্যে আমি দুটো সমস্যা বলি আপাতত। যেটা আমি উপকারটা পেয়েছি, আমার ব্রেস্টে ভীষণ ব্যথা হতো, মানে মেন্সের আগে। তো ডাক্তার দেখিয়েছিলাম 2 বছর 3 বছর আগের কথা বলছি। ডাক্তার যখন দেখালাম তো আমাকে বললো আপনার টিউমার বা সিস্ট এরকম কিছু একটা আছে। অসম্ভব ব্যথা, যেটা মানে আমি সহ্য করার বাইরে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত যদি মানে রাস্তাঘাটে বা কোথাও একটু ধাক্কা লাগতো বা একটু গুঁতো টুতো লাগতো বা কিছু একটা, হাঁটা চলা তো মানুষের ঠিক থাকে না, তো ভীষণই কষ্ট হতো। আমি নিচু হয়ে কোনো কাজ করতে পারতাম না। ঠিক মেন্সের 10 দিন পর থেকে আমার এই সমস্যাটা হতো, খুব কষ্ট হতো। তারপর ডাক্তার দেখানোর পরে 1 বছর পরে আমি যখন টেস্ট করলাম, তো ডাক্তারবাবু বললো যে আরো আপনাকে 1 বছর খেতে হবে, এটা আস্তে আস্তে কমবে। তাহলে দেখো ব্যথা কমছেই তো না কোনোভাবে, ওষুধ খাই কমে, সেই মাসে পরের মাসে আবার সেই প্রবলেম। তখন 2 বছর হয়ে যাওয়ার পর বাড়ি থেকে সবাই ভাবছে হয়তো ব্রেস্ট ক্যান্সার ট্যান্সার এগুলো হতে পারে, তুই কলকাতায় দেখা, এরকম এরকম আমাকে বলছে সবাই। তাই না, এত দূরে যাওয়ার আমার অসুবিধা, যেহেতু আমি সেলাই করি, আমারও প্রবলেম, মেয়েও তখন একটু ছোট ছিল, ওরও পেছনে একটু সময় দিতে হতো। তো সবকিছু মিলিয়ে আমি নৈহাটির ডাক্তারই দেখাতাম, আমি নৈহাটিতেই থাকি। তারপর 2 বছর পর ডাক্তার যখন আমি আবার টেস্ট করলাম, ডাক্তারবাবু আমাকে বললো যে আপনার না এটা কমে গেছে। তা না কমে গেছে তাহলে আমার ব্যথাটা কেন হচ্ছে? তারপরে ব্যথাটা না আপনার থেকে যাবে, তবে এরকম একটু কম বেশি থাকবে। হ্যাঁ, পুরোপুরি আপনার ব্যথা কোনোদিন যাবে না। তা আমি বললাম যে একদম 2 বছর খেলাম, দরকার হলে আমি আরো কিছুদিন খাবো, ডাক্তার দেখাবো বা আপনি আপনার যেভাবে বলবেন সেভাবে চলবো, তাহলে না ব্যথাটা হালকা হালকা থাকবে। তার মানে আমি তখন বুঝে গেলাম ডাক্তারের কাছে আর কোনো এর রেজাল্ট নেই। কারণ 2 থেকে 2.5 বছর যখন আমার ট্রিটমেন্ট করার পরে সে আমাকে কমাতে পারলো না, কারণ ওষুধ খাই তখন কমে, আবার পরের মাসে যেই সেই, তাহলে ওনার কাছে রেজাল্ট নেই। তো আমি সেই ডাক্তার ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আরেকটা ডাক্তার দেখালাম, সেই একই বলে এই ওষুধই চলবে। তার কাছে তো আমার রেজাল্ট নেই, কলকাতা ডাক্তারটা দেখালাম, সেও বললো এরকম হালকা পালকা আপনার ব্যথাটা থাকবে।
তখন মমিতাকে আমি বললাম, মমিতার সাথে আমার পরিচয় হলো ফেসবুকের থ্রুতে। তখন আমি বললাম যে মমিতা, আমার এরকম একটা সমস্যা আছে, এই সমস্যাটা কি আমার কমবে? তো বললো একদম কমবে শর্মিষ্ঠা দেবী, তুমি এগুলো ইউজ করো। তো ঠিক আছে, আমি ইউজ করলাম। মানে আমার সত্যি মানে বিশ্বাস হয় না যে আমি 1 মাস, আমাকে 3 মাস সময় দিয়েছিল মহিলা, 3 মাস মিনিমাম খাও, তুমি একটা রেজাল্ট পাবে। তো 1 মাস যখন পূর্ণ হয়ে গেল, আমি কি বলবো, হয়তো আমার কথাকে বিশ্বাস করবে কিনা আমি জানি না। আমার ঠিক মেন্স হওয়ার 15 দিনের পর থেকে আমার ব্যথাটা শুরু হতো। আমি ব্যথাটা যখন শুরু হতো তখন আমি বুঝতে পারতাম আমার এবার 10-15 দিনের মাথায় আমার এবার মেন্স হবে, কারণ 1 মাস হয়ে যাবে, মানে ব্যথা করেই আমি বুঝতে পারতাম। এই গেল মাসে না আমার একটু ব্যথা হয়নি, 2-3 দিন আগে একটু হালকা পালকা একটু ব্যথাটা হয়েছে, তারপর আমি মেন্স হলাম। আমি কি আমার ব্যথা হলো না, কারণ আমার ব্যথাটাই হলো আমার সিম্বল, যে ব্যথা হলেই আমার তার কিছুদিন পরে আমার মেন্স হবে, আমি সেটা জানতাম। তা আগের মাসে যখন আমার 2-3 দিন হালকা পালকা ব্যথা হলো, পরে মেন্স হলো, আমি একদম ব্যথাটা তো আমার নেই, ওকে হালকা হালকা ছিল, 2-3 দিন ছিল, 2-3 দিন মানে ব্যথাটা হালকা ছিল, একদমই হালকা, যেটা মানে 80% কম বলতে পারি। এই মান্থেও তাই তাই আমি কি জানি হয়তো প্রথম মাসে হয়েছে, তো দ্বিতীয় মাসে হয়তো আবার ব্যথাটা হবে। তা দেখলাম না, পরের বারে আশীর্বাদে হোক, ঠাকুরের আশীর্বাদে সবকিছু মিলিয়েই বলবো এই মাসে আমার সেই ব্যথাটাই হালকা হালকাই রয়েছে, হয়তো 3-4 মাসের মধ্যে হয়তো ব্যথাটা আস্তে আস্তে পুরোই কমে যাবে। তো এই উপকারটা আমি পেয়েছি, আর সত্যি মানে এত কষ্ট হতো, এত ব্যথা হতো, মানে সেটার থেকে কিন্তু আমি মানে আমি সেলাই করতে পারতাম না ঠিক মতো, ওই ওই কটা দিন আমার খুবই কষ্ট হতো। তো সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে এসেছি ফরেভারের জন্য। তার জন্য অনেক অনেক ধন্যবাদ মৌমিতাকে, তার সাথে সৌরভকে, তার সাথে ফরেভারকে। আরেকটা জিনিস আমি ইদানিং বুঝতে পারছি, আমার 2 মাস ধরে আমি প্রোডাক্টগুলো ইউজ করছি। আরটিসি বলে একটা আমি প্রোডাক্ট ইউজ করি, কারণ যেহেতু চারিদিকে দেখছি এত হার্ট অ্যাটাকের সমস্যা হচ্ছে, তাহলে মৌমিতা যতদিন বাঁচবো জানি না কি হয় না হয়, কারণ হার্ট অ্যাটাক তো বলে কয়ে আসে না, হঠাৎ করে আসে, আমরা বুঝিও না ভেতরে কি সমস্যা না সমস্যা। তা তুমি দাও, পয়সা তো এদিক ওদিকে বেরিয়েই যায়, তো আমি এটা আরটিসি খেতে চাই অন্তত 3 মাস। তখন 3 মাস আমি খাবো বলে নিয়েছি, তো আমার এই দ্বিতীয় মাস চলছে, না আরটিসিটা খাচ্ছি। আগে না আমি আমার 3 তলার ওপরে ছাদ, জামা কাপড় মেলতে আমার দৌড়িয়ে দৌড়িয়ে উঠতে নামতে হয়, হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করেই আসে, খুব হাঁপিয়ে যেতাম। কিন্তু সেই হাঁপানোটা কিন্তু এখন আমি দেখছি ইদানিং, লক্ষ্য করছি আমার একটু কমেছে। সেই হাঁপিয়ে যাই যে উঠে একটা মানে একটা হাঁপিয়ে যাই বা অস্থির হয়, সেই জিনিসটা কিন্তু আমার হচ্ছে না। তো এই দুটো উপকার আমি কিন্তু পেয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ফরেভারকে, তার সাথে সৌরভ স্যার, মমিতা, ওদের কথা মতো আমি চলছি। আর তার সাথে যখন আমি সুস্থ হলাম, তাই বিজনেসটাও তার সাথে আমি করতে চাইছি, কারণ ইনকাম কেনা করতে চাই। তো আমি তার সাথে কিন্তু বিজনেসটাও করছি, আমার বেশ ভালো লাগছে বিজনেসটা করে। ব্যাস, খুব এইটুখানি। সুন্দর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা শেয়ার করার জন্য। তো আমি বলবো যে আমি কেন এইটাকে আমি সাম আপ করবো, আমি এটাকে সাম আপ করবো যে কেন এগুলো হয় আমাদের জানা পৃথিবীর বাইরেও। আমি একটা বললাম যে আমাদের জানা পৃথিবীর বাইরেও অনেক পৃথিবী রয়েছে যেগুলোকে আমরা জানি না এখনো, সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। আমি এগুলোকে সাম আপ করবো যে কেন ঘটনাগুলো ঘটছে। আর নতুন কেউ কি রয়েছেন যিনি কিছু শেয়ার করতে চাইছেন? নতুন কেউ কি রয়েছেন যিনি শেয়ার করতে চাইছেন? হ্যালো? হ্যাঁ, তো চলুন আহ আমি একটু সাম আপ করি, কারণ অলরেডি আমরা অনেকটা সময় অতিক্রম করেছি। আমাদের শরীর হচ্ছে সবচেয়ে দামি শরীর। আজকের সেশনে যেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে এই। আচ্ছা, বনশ্রী ম্যাডাম, আপনি কিছু বলবেন? ওকে, তো যাকে যে কথাটা বলছিলাম, তো আমাদের শরীর হচ্ছে সবচেয়ে দামি মেশিন। এটাকে যদি আমরা ঠিকঠাক করে দেখভাল করতে পারি না, এটাকে যদি প্রপার সার্ভিসিং করতে পারি, এটাকে যদি প্রপার সাপোর্ট দিতে পারি, ভাবতে পারবেন না এ কি করতে পারে। ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। তো এটা ভাবতে পারবেন না কি করতে পারে। আমি এই জন্য সকলকে একটা জিনিস বলবো, আপনার শরীরকে আগে প্রায়োরিটি দিন, তাকে একটু কেয়ার করুন। একটা মা যেমন তার বাচ্চাকে কেয়ার করে, তেমনি করে আপনি আপনার শরীরটাকে কেয়ার করুন। যদি ঠিক ঠিক করে কেয়ার করতে পারেন আপনার শরীরকে, ভাবতেও পারবেন না আপনার শরীর কি রেজাল্ট দিতে পারে। যদি আপনি কোনো অসুস্থতার মধ্যে রয়েছেন, কেবলমাত্র মেডিসিনের উপর ভরসা করবেন না।
একটু আপনিও দায়িত্ব নিয়ে আপনার শরীরকে কেয়ার করুন। একটু ঠিক ঠিক করে জল খাবেন, একটু ঠিক করে রোদ লাগাবেন, একটু এক্সারসাইজ করুন, ঘুমানোটা যেন 6 ঘন্টার নিচে যেন ঘুম না হয়, আর একটু পজিটিভ থিঙ্কিং এ থাকুন। আর তারপর যে বন্ধু এখানে আপনাকে নিমন্ত্রণ করেছেন তার সাথে একটু কানেক্ট করুন, বাকিটা তিনি আপনাকে গাইড করে দেবেন। তো এটা বলবো বন্ধুরা, যদি কোথাও 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 কোনো রকমের পরিবারে বা আপনার ক্ষেত্রেও কোথাও কোনো সমস্যা রয়েছে, আমি মেডিসিনের ব্যাপারে কোনো খুব একটা বলতে পারবো না, কারণ ওটা নিয়ে আমি খুব একটা জানি না। তো যদি মেডিসিন চলছে, মেডিসিন হতেই পারে, আবারও বলি ওটা নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু একটু কেয়ারিং নিয়ে অবশ্য করেই বলবো, কেয়ারিং নিয়ে কথা রয়েছে, অবশ্য করেই রয়েছে। এই কেয়ারিংটাকে কিন্তু একটু ফার্স্ট প্রায়োরিটির মধ্যে নিয়ে আসবেন। যদি নিয়ে আসতে পারেন তাহলে আবার দায়িত্ব নিয়ে বলছি, যে অবস্থায় রয়েছেন সেখানে আপনি থাকবেন না। তো বন্ধুরা, আজকে অনেকটা সময় কাটালাম, প্রায় 47 মিনিট অতিক্রান্ত। তো খুব স্বাভাবিকভাবেই আমাদের এই প্রোগ্রামটাকে আমরা অনেক দীর্ঘায়িত করি না। আমরা আগামী সোমবার দিন আবার আমরা অনলাইনে আসছি, সেখানে নতুন মানুষদের সাথে আমরা কথা বলবো, যারা বিজনেসটা করতে চাইছেন তাদেরকে নিয়ে। সোম আর বৃহস্পতি এই দুদিন আমরা যারা বিজনেসটা করতে চাইছেন তাদের সাথে কথা বলবো। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবার রাত 9টা থেকে আমরা আসবো আমাদের এই হেলথের প্রোগ্রাম নিয়ে। সবাই খুব 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 ভালো থাকবেন। আজ এখানে শেষ করলাম, সকলের সুস্থতা কামনা করি। গুড নাইট এভরিওয়ান, গুড নাইট।